অ্যাজ ফার এস আই রিমেম্বার সবার সাথে মানে প্রতিটা সেকশনের সাথে আমরা বেসিস ডাইমেনশন ডিসকাস করার আগে লিনিয়ার কম্বিনেশন স্প্যানিং সেট, এরপর আমরা লিনিয়ার ডিপেন্ডেন্স এবং ইন্ডিপেন্ডেন্সের আইডিয়াটা একেবারে ভালো করে শিখে আসছি। জাস্ট অ্যালাউ মি টু আস্ক, যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যার এখনো পর্যন্ত লিনিয়ার কম্বিনেশন, ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এগুলা থেকে কোনো কোশ্চেন আছে আমাকে করার জন্য? কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। না, বোধহয় নেই। ওকে, ভেরি গুড, ওয়ান্ডারফুল। তাহলে আমরা আজকে শুরু করছি বেসিস থেকে। হ্যাঁ, ডেফিনেশন আমাদেরকে বলা হয়েছে এ সেট অফ ভেক্টরস, এ সেট অফ ভেক্টরস এস, এস এর মধ্যে থাকা কতগুলো ভেক্টর ইন এ ভেক্টর স্পেস ভি, একটা ভেক্টর স্পেস ভি এর মধ্যে, কল্ড এ বেসিস ফর ভি। এই এস এর মধ্যে এটা হচ্ছে ভেক্টর স্পেস ভি এর একটা সাবস্পেস, এই যে এস। এবং এখানে এই এস সেটের মধ্যে কতগুলো ভেক্টর আছে, যে কয়টা জানি না, চারটা পাঁচটা এনের চম হতে পারে। এই এস এর মধ্যে থাকা এই ভেক্টর গুলোকে তোমরা বলতে চাচ্ছ এরা হচ্ছে বেসিস ভেক্টর ফর ভি, ভি এর জন্য, ইফ দ্য ফলোইং কন্ডিশন হোল্ডস ট্রু, যদি দুটো ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করতে পারো। একটা হচ্ছে এস স্প্যানস ভি, আর একটা হচ্ছে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে সেট অফ ভেক্টরস গুলো, তাহলে আমরা তাদেরকে বলতে পারি তারা হচ্ছে বেসিস ভেক্টর। এটা শুধু ভেক্টর না, এটা হচ্ছে বেসিস ভেক্টর। গুড। এখন আসো আমরা একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, হোয়াট ডাজ ইট মিন বাই এস স্প্যানস ভি। এস স্প্যানস ভি মানে হচ্ছে, আমরা লাস্ট দিন পড়েছিলাম যে এস সেটের মধ্যে যে ভেক্টর গুলো আছে, ধরো তিনটা ভেক্টর আছে ভি1 ভি2 ভি3, যদি আমরা বলি যে এস স্প্যানস ভি, তার মানে হচ্ছে ভি এর মধ্যে থাকা যে কোনো আরবিটারি ভেক্টর আমরা তাকে বলছি হয়তো এবিসি। একেবারে স্প্যানিং সেটের আইডিয়াটার কথা বলছি আমরা, তোমরা মনে করে দেখো। তাহলে যেই ভেক্টর গুলো স্প্যান করছে একটা পার্টিকুলার ভেক্টর স্পেসকে, তারা এই এই স্পেসিফিক ভেক্টরের সাথে একটা লিনিয়ার কম্বিনেশন ক্রিয়েট করতে পারে। তার মানে C1v1 প্লাস C2v2 প্লাস C3v3 ইকুয়াল এ বি সি, ইজন্ট ইট? এটা হচ্ছে এস স্পেস ভি এর মিনিং। তার মানে এস সেটের মধ্যে যেই ভেক্টর গুলো আছে তারা অবশ্যই ভি ভেক্টর স্পেসের যে কোনো একটা ভেক্টর আরবিটারি ভেক্টরের সাথে লিনিয়ার কম্বিনেশন ক্রিয়েট করতে পারবে। নাম্বার টু, এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হোয়াট ডাজ ইট মিন বাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? কে বলতে পারে আমাকে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে যেন আমরা কি পড়েছিলাম লাস্ট ক্লাসে? আচ্ছা, আমি বলে দিই তোমাদেরকে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা বুঝেছিলাম যে যদি কোনো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তাহলে অবশ্যই তাকে একটা ভেক্টর ইকুয়েশন C2v2 প্লাস আপ টু হচ্ছে CnVn, এই ভেক্টর ইকুয়েশন থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে ইসিলন ফর্মে রিডিউস করে সলিউশন বের করে যদি আমরা দেখি all the constant values are equal to 0, তাহলে আমরা বলতে পারবো এই ভেক্টর গুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা যদি যখন ইসিলন ফর্মে রিডিউস করব, তখন অবশ্যই আমরা দেখব যে তারা কোনো জিরো রোজ প্রডিউস করছে না। তাহলে এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবে, যে সেট অফ ভেক্টরস গুলো, তাদেরকে তুমি বলতে পারবে বেসিস ভেক্টর। এখন বেসিস ভেক্টরের জন্য দুটো রিমার্ক এখানে বলা আছে। প্রথম রিমার্কটা হচ্ছে, দিস ডেফিনেশন টেলস আস দ্যাট এ বেসিস হ্যাজ টু ফিচার্স। একটা হচ্ছে মাস্ট হ্যাভ ইনাফ ভেক্টর টু স্প্যান দ্য স্পেস। তার মানে অবশ্যই এস সেটের মধ্যে যথেষ্ট পরিমাণে ভেক্টর থাকতে হবে যাতে করে তারা এই ভেক্টর স্পেস ভি এর যে কোনো একটা আরবিটারি ভেক্টরের সাথে কি করতে পারে, লিনিয়ার কম্বিনেশন ক্রিয়েট করতে পারে। এরপর আবার একটা কথা বলেছে, should not have so many vectors that one of them could be written as a linear combination of the other vectors in it. এবং যথেষ্ট ভেক্টর থাকার মানে এই না যে এত বেশি পরিমাণ ভেক্টর, ধরো ভি1 ভি2 ভি3 ভি4 ভি6 7 এরকম এত ভেক্টর, যাতে করে যে কোনো একটা ভেক্টরকে বাকি ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন করে দেখানো সম্ভব হয়। ধরো এখানে চারটা ভেক্টর আছে, তাহলে এমন যেন না হয় যে C1v1 প্লাস C2v2 প্লাস C3v3 ইজ ইকুয়াল টু V4, এরকম যেন না হয় এটা। ওকে, তাহলে আমরা চলো যে দেখি কিভাবে আমরা ভেক্টর গুলোকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি বেসিস ভেক্টর হওয়ার জন্য। তো এই পিডিএফটাতে, হাতে লেখা একটা পিডিএফ এ
এখানে দেখো তোমাদের এই বেসিস ভেক্টরের পরে একটা এক্সাম্পল বলা আছে, বলেছে যে প্রুফ দ্যাট দ্য ভেক্টরস 1 2 0 0 5 6 and -1 1 3 ফর্ম এ বেসিস ফর R3। এই যে তিনটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই তিনটা ভেক্টর কি করে R3 ভেক্টর স্পেসের জন্য বেসিস ভেক্টর ফর্ম করে। তার মানে তোমাকে এটা বেসিস ভেক্টর কিনা সেটা প্রুফ করতে বলেছে। তো প্রুফ করার জন্য ডেফিনেটলি আমাদের দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সি দেখাতে হয়, আর স্প্যানিং সেটের ক্রাইটেরিয়া দেখাতে হয়। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যখন দেখানো লাগবে, তখন আমরা এই তিনটা ভেক্টরকে যে কোনো তিনটা আরবিটারি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, কম্বিনেশন লিখি, এবং আমরা তাকে ইসিলন ফর্মে নিয়ে এরপর আমরা যদি সলভ করি, তাহলে আমরা দেখব C1 C2 and C3 will be 0 for this particular case। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারছো যে the vectors are linearly independent। ভেরি গুড। এরপর আসো আমরা পরের ক্রাইটেরিয়াতে চলে যাই, স্প্যানিং সেটের। স্প্যানিং সেটের আইডিয়াতে আমরা বলেছিলাম যে ভেক্টর স্পেস ভি থেকে বা R3 ভেক্টর স্পেস থেকে যে কোনো আরবিটারি একটা ভেক্টর এ বি সি, তার সাথে যদি এই তিনটা ভেক্টর লিনিয়ার কম্বিনেশন ক্রিয়েট করতে পারে, তাহলে আমরা বলতে পারবো তারা হচ্ছে বেসিস ভেক্টর। আমি এটা এক্স ওয়াই জেড এর ইনস্টিটিউটে C1 C2 C3 বলছি। ওকে, এখন আমরা কি করছি, অগমেন্টেড ম্যাট্রিক্স লিখছি। লিখে দেখো এখানে হচ্ছে তোমার ABC, তার মানে এটা যখন ইসিলন ফর্মে রিডাকশনটা এখানে দেখানো হয়নি, ডাইরেক্ট লিখে দেওয়া হচ্ছে। সো ইসিলন ফর্ম রিডিউস করার পর এখান থেকে দেখো C3 এর ভ্যালুটা হচ্ছে 7B -5C -14A ডিভাইডেড বাই 6 সবগুলোকে। এখন আমি C3 ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে আমি পাবো হচ্ছে C2 ভ্যালু, একটা সামথিং ভ্যালু। আবার এটা হচ্ছে C1, এটা হচ্ছে -C3, মানে C1 -C3 is equal to A। তো C3 ভ্যালুটা এখানে বসালে ডেফিনেটলি উই হ্যাভ এ ভ্যালু ফর C1। তার মানে ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই কি করছে, এই C1 C2 C3 ভ্যালু আমি যদি এই এই জাস্ট কম্বিনেশনে বসাই, তাহলে আমরা লিনিয়ার কম্বিনেশনটা লিখতে পারছি। দ্যাট মিনস হুইচ ইমপ্লাইজ দ্য ভেক্টর স্প্যানস R3। যেহেতু লিনিয়ার কম্বিনেশন লেখা সম্ভব হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে তারা কি করছে, স্প্যান করছে R3 ভেক্টর স্পেসকে। তো দাস দিস ভেক্টর ফর্ম দ্য বেসিস ফর R3, এটা আমরা এভাবে বলতে পারি। ওকে, চলো এবার আমরা আমাদের আগের পিডিএফটাতে ফেরত যাই। তো এখানে বলছে শো দ্যাট এস ইকুয়াল দিস ইজ এ বেসিস ফর R3। এখানে বলেছে যে এই যে তিনটা ভেক্টর 1 0 0 0 1 0 0 0 1 ইজ এ বেসিস ফর R3। তাহলে একেবারেই সেম আইডিয়া। তো তোমরা মনে করে দেখো, এই তিনটা ভেক্টরের সাথে আমরা যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স এবং ডিপেন্ডেন্সি পড়ছিলাম, তখন আমরা কিন্তু এরকম করে কম্বিনেশন লিখেছিলাম C1 V1 C2 V2 C3 V3 is equal to 0, তাই না? তো আমরা তখন এই C1 এর ইনস্টিটিউটে আমরা এই ভ্যালুগুলো, C2 সরি V2 ইনস্টিটিউট দিস ভ্যালু, V3 ইনস্টিটিউট দিস ভ্যালু উইথ 0 ভেক্টর লিখে আমরা বলেছিলাম C1 0 C2 0 and C3 0 ডাইরেক্টলি। কারণ এদেরকে আমরা বলছি দিস বেসিস ইজ কল স্ট্যান্ডার্ড বেসিস ফর R3। এগুলো হচ্ছে R3 ভেক্টর স্পেসের জন্য স্ট্যান্ডার্ড বেসিস, এবং তারা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন যদি nth তম মানে R3 স্পেস না হয়ে R5 বা R⁴ হয়, তাহলে আমাদের অবশ্যই এই বেসিস ভেক্টর গুলো হবে, ধরো R⁵, তাহলে আমাদের এটা হবে হচ্ছে 1 0 0 0 0, দেন আরেকটা হবে হচ্ছে E2 হবে 0 1 0 0 0, এরকম করে nth তম টার্মের জন্য nth তম স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর আমরা পেতে পারি। ওকে, পরবর্তীতে আরেকটা কোশ্চেন, রিপিটেড কোশ্চেন নিয়ে বেশি ডিসকাস করতে চাচ্ছি না। আরেকটা কোশ্চেন এখানেও বলেছে যে শো দ্যাট দিস ইজ এ বেসিস ফর R3। আই বিলিভ যে এখন তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা, যদি এইরকম আসে যে বেসিস গুলো দেওয়া আছে, তাদেরকে বলা হচ্ছে যে তুমি তাদেরকে প্রুফ করো যে আসলে তারা বেসিস, তাহলে আমরা দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করবো, একটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি এবং স্প্যানিং সেটের আইডিয়াটা। ওকে, আর বেসিস ভেক্টর যেখানে তোমার সবসময় ভেক্টর ইউনিক হয় না, যেমন 11.1.2 এবং 11.1.3 তে আমরা এগুলা দেখলাম। ওকে,
এরপরে আসো, এই যেখানে একটা প্রবলেম বলা আছে যে একটা 2x2 ম্যাট্রিক্সের এই যেগুলো যে শো দ্যাট দ্য সেট অফ ভেক্টরস 1 0 0 0 দিস, এগুলো আসলে ম্যাট্রিক্সের জন্য স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। ওরাও যে তোমার বেসিস ফর 2x2 ম্যাট্রিক্স স্ট্যান্ডার্ড বেসিস, এটা তুমি প্রুভ করো। তো এটার জন্য একেবারে আলাদা কোনো রুলস না, একেবারে সেম রুলস। আই হোপ তোমরা এখন এটা দেখলে বুঝতে পারবে। ওকে, ওরা কি করেছে এখানে, এই যে তোমার যে কোনো একটা আরবিটারি ভেক্টরের সাথে এই ভেক্টর গুলোকে লিখেছে, লিখে তারপরে আমরা কি করেছি যে C1 V1 C2 V2 C3 V3 C4 V4, এখান থেকে V1 হচ্ছে এটা, V2 V2 V4 দিস। এরপর আমরা ডাইরেক্টলি যদি এখান থেকে ভ্যালু পিক করি তাহলে C1 0 C2 0 C3 0 C4 0, যেহেতু অল দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস আর জিরো, সো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং সেই ক্ষেত্রে তুমি বলতে পারো এরা হচ্ছে এস সেটের বেসিস ভেক্টর। আচ্ছা, এরপরে আসো, এখানে বলেছে যে উই অবজার্ভ দ্যাট, আমরা লাস্ট দিন মনে করে দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সের জন্য আমি একটা প্রবলেম সলভ করেছিলাম, যেখানে তুমি মাল্টিপল লিনিয়ার কম্বিনেশন ক্রিয়েট করতে পারছিলে, কারণ জিরো রোজ চলে আসছিল লাস্টের দিকে, এবং আমরা ফ্রি ভ্যারিয়েবল পাচ্ছিলাম। তো সেখানে আমরা যখন জিরো ধরছি তখন হচ্ছে এইটা, আবার যখন আমরা C3 = 1 বলছিলাম তখন এই লিনিয়ার কম্বিনেশনটা তৈরি করছিলাম। তার মানে লিনিয়ার কম্বিনেশন হচ্ছে ইউনিক না, কিন্তু একটা সার্টেন ক্রাইটেরিয়া যদি ফুলফিল করা যায়, সেই থিওরামটা বলে যে ইউনিকনেস অফ বেসিস রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট বেসিস লিখবো? নট রিয়েলি। আমরা একটা একটা সিম্পল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বেসিস কে রিপ্রেজেন্ট করতে পারি, সেই এটাকে বলা হয় ইউনিকনেস অফ বেসিস রিপ্রেজেন্টেশন। এবং এটা বলছে যে ইফ এস ইকুয়াল, if S equal V1 V2 Vn is a basis for the vector space V, then every vector in V can be written one and only one way as the linear combination of vectors in V. শুধুমাত্র একটা ভাবে তাদেরকে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায়। যেমন সেটা কি বলছে, এই প্রুফ প্রয়োজন নাই, বুঝতে পারছো? এটার প্রুফের কোনো দরকার নাই। ওরা বলছে তাহলে আমরা এক কাজ করি, এস সেটের মধ্যে ধরে নেই এই ভেক্টর গুলো আছে, তাহলে তার লিনিয়ার কম্বিনেশনটা আমরা লিখি এটা। এরপরে কে ওরা বলছে ওকে, আহ আমরা যে যে আম, যে কম্বিনেশনটা বলছি, আমরা যদি ইউনিকনেস প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে ওয়ান ওয়ে রিপ্রেজেন্টেশনই সম্ভব, কিন্তু চলো আমরা একটু টেস্ট করে দেখি যে তাদেরকে একটা অন্য ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় কিনা। তখন ওরা কি করেছে যে এখানে এই যে এই আর একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন এরা এখানে লিখেছে, এই, ওকে, এটা, আহ এটা এখন লিখে ওরা বলছে যে সাবট্রাক্টিং এই দুইটা ইকুয়েশনকে একে অন্যের সাথে সাবট্রাক্ট করে তাদেরকে কি করেছে, যে যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে নিশ্চয়ই এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে জিরো। তার মানে C1 - D1 0, C2 - D2 0, C1 - DN 0। তার মানে C1 মানে হচ্ছে D1, C2 মানে হচ্ছে D2, এবং Cn মানে হচ্ছে DN। তার মানে যে V has only one representation for the basis of space। এই কথাটা বলছে যে বেসিস ভেক্টর গুলো আসলে ইউনিক রিপ্রেজেন্টেশন সম্ভব, এদেরকে মাল্টিপল রিপ্রেজেন্টেশন পসিবল না। এরপর আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলেছে, সেটা হচ্ছে যে ইফ, এই যে এই থিওরামটা বলছে ইফ এস ইকুয়াল V1 V2 Vn ইজ এ বেসিস ফর এ ভেক্টর স্পেস ভি, ওকে, তাহলে দেন এভরি সেট কন্টেইনিং মোর দেন n ভেক্টরস ইন ভি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, হেন্স ক্যান বি বেসিস। এই কথাটার এই থিওরামটার অ্যান্সার এই কোশ্চেন থেকে দেওয়া যায়। এটা বলছে ইজ এস ইকুয়াল 1 2 3 0 1 2 -2 0 1 3 1 -2 এ বেসিস ফর R3, তারা কি R3-র জন্য এরা বেসিস? অ্যান্সার হচ্ছে নো। কারণ যেহেতু এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস, কিন্তু এখানে ভেক্টর আছে হচ্ছে চারটা, V1 V2 V3 V4। সো 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে যেহেতু চারটা ভেক্টর আছে, তুমি যদি তাদেরকে কি করো, সলভ করো, হ্যাঁ, তাহলে তুমি দেখবে ইট মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেখো এরকম যদি হয়, যেমন 1 0 -2 3 2 1 0 1, তারপর হচ্ছে 3 2 1 -2, একটা স্টেপ পরে গিয়ে তুমি দেখবে এরা হবে 1 0 হয়তো -2 3 0 1 0 0, এই লাস্টে এরকম জিরো চলে আসছে। যখন লাস্টে জিরো, তার মানে ডেফিনেটলি এখানে ফ্রি ভ্যারিয়েবল আছে, এবং তার তার মানে হচ্ছে C1 C2 C3 C4 অল উইল নট বি জিরো। তো ইন দ্যাট কেস বেসিস হওয়ার জন্য আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো সো আমরা বলছি যে
মানে ডাইমেনশনের থেকে বেসিক ভেক্টর যদি সেখানে থেকে যায় তাহলে তারা হবে কি আহ, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সো বেসিস ভেক্টর হতে পারবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। এই আর তাহলে এটা যদি R4 স্পেস হতো তাহলে তুমি বলতে পারতা তারা হচ্ছে বেসিস ফর দিস, তখন এখানে আরেকটা করে কম্পোনেন্ট অ্যাড হতো। ধরো এটা যদি R4 হতো তাহলে এটা হতো 5, মেবি 6, 7, 8, তখন তখন এটাকে তুমি বলতে পারবে একটা বেসিস ভেক্টর অ্যাপারেন্টলি। ওকে, আচ্ছা, এবার আসো আর একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস না, বলছে ইফ এ ভেক্টর স্পেস ভি has a basis consisting of n vectors, যদি একটা ভেক্টর স্পেস ভি এর মধ্যে একটা বেসিস থাকে consisting of n vectors, then the number n is called the dimension of the vector space v, যাকে আমরা বলি dim v. Okay, if v consists of the zero vector alone, then the dimension of v is defined as 0. আচ্ছা, আমি তোমাকে একটু এক্সপ্লেন করে বলি বিষয়টা। ডাইমেনশন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে কোশ্চেন করা হবে, find the basis and the dimension and the rank of the following vectors or following matrix, এরকম করে বলা হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডাইমেনশন বলতে আসলে আমরা যখন এই পিডিএফটাতে চলে যাবো, এখানে একটা নাইস ডেফিনেশন লেখা আছে, এই জন্য আমি এটা রেখে দিয়েছি এখানে, যে the dimension of a vector space is equal to the maximum number of linearly independent vectors contained in it. The dimension of a vector space is equal to the maximum number of linearly independent vectors contained in it. আচ্ছা, ধরো এখানে তোমার ভেক্টর হচ্ছে তিনটা বা চারটা, 1 2 4 5, 0 1 2 3, 0 0 1 5, 0 0 0, মেবি 0, রাইট? ওকে, এই হচ্ছে তোমার ডিজায়ার্ড ভেক্টর আফটার রিডিউসিং ইট টু ইসিলন ফর্ম। তাহলে ইসিলন ফর্মে রিডিউস করার পরে তুমি দেখতে পাচ্ছ একটা লিডিং ওয়ান, এই একটা লিডিং ওয়ান, তার মানে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এখানে আছে। একটা হচ্ছে 1 2 3 4, আর একটা হচ্ছে 0 1 2 3, আর একটা হচ্ছে 0 0 1 5। এই যে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, এরা হচ্ছে বেসিস ভেক্টর, ওকে, ফর দ্য ফলোইং ম্যাট্রিক্স। আর এই যে নাম্বার অফ দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর, এটা তাহলে আমরা এই নাম্বারটাকে বলছি ডাইমেনশন অফ ভি ইজ বেসিক্যালি কত, 3। ওকে, আমরা যদি রো স্পেসের জন্য বের করি বা কলাম স্পেসের জন্য বের করি, ডাইমেনশন আসলে হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু বা নাম্বার, বেসিসের নাম্বারটা। কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর আছে? 2টা, 3টা, 4টা, 5টা? তাহলে সেই নাম্বারটাই হচ্ছে তোমাদের ডাইমেনশন অফ দ্য ফলোইং ভেক্টর স্পেস। ইজ ইট ওকে ডিয়ার স্টুডেন্টস? সবাই কোনো কোশ্চেন Yes, থাকলে, sir. আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আমাকে মাঝখানে স্টপ করে তোমরা জিজ্ঞেস করবে, নো প্রবলেম এট অল। ওকে, আবার চলো আমরা এখানে ফেরত যাই। এখন আসো ডাইমেনশন অফ এ সাবস্পেস। সাবস্পেসের ডাইমেনশন কিভাবে বের করা যায়, আমি কুইকলি এটা বলে শেষ করে দিচ্ছি। তো এখানে ওরা বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ W x0z such that xz belongs to a subspace of R3. আমি তোমাদেরকে আবারও রিপিট করছি, বেসিস এবং সরি ভেক্টর স্পেস এবং সাবস্পেস থেকে কিন্তু লটস অফ কোশ্চেন হবে। সো তোমরা এই আইডিয়া গুলো কি করবে না, স্কিপ করবে না। অনেকেই লিটারেচার বলে বা টার্মস এন্ড কন্ডিশন আসতে বলে পড়তে চায় না, তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তুমি একটা বেশ চাপে পড়ে যাবে ফাইনালে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা যদি এই যে একটা সাবস্পেস দেওয়া আছে, এটা তোমরা মনে করে দেখো, আমি যখন সাবস্পেস পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে সাবস্পেস প্রুফ করতে হয়, এটা একটু বলো। তাহলে এখানে আমাদের একটা সাবস্পেস আছে, অলরেডি তুমি জানো এটা একটা সাবস্পেস, এর ডাইমেনশনটা বের করা। তোরা কি বলছে, উই শো দ্যাট ডব্লিউ যে সাবস্পেস অফ R3, এটা অলরেডি আমরা জানি। To find its dimension, we take an arbitrary vector v. Arbitrary vector v equal হচ্ছে কত, x0z which belongs to W, যারা ভেক্টর স্পেস v এর মধ্যে বিলং করে। এখন এটাকে আমি তোমাদেরকে ভেক্টর ফর্মে লিখতে শিখিয়েছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, মনে পড়ে? আচ্ছা, ঠিক সেই বিষয়টাই আর কি। তাহলে x0z কে আমরা লিখতে পারি, x যদি এখান থেকে তুমি কমন নাও তাহলে হচ্ছে 1 0 0,
আবার পরেরটা থেকে তুমি যদি জেড কমন না তাহলে হচ্ছে 001। তাহলে আমরা এই যে 100 এবং 001 পেলাম, তাহলে এটা 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 বলছে যে দিস শোস দ্যাট এস স্প্যানস ডব্লিউ, এস স্প্যানস ডব্লিউ, এবং হোয়ার এই এসটা হচ্ছে বেসিক্যালি এই ভেক্টর গুলো, একটা হচ্ছে 100 এই ভেক্টরটা, আর একটা হচ্ছে 001 স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। এখন ফার্দারমোর এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা তুমি দেখতেই পাচ্ছ যে যদি তাদের লিনিয়ার কম্বিনেশন লিখো তারপরেও তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ C1 C2 ইকুয়াল 0। তাহলে টু শো দিস কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন, আমরা কি করেছি, এই যে এখানে C1 V1 অলরেডি একটা কম্বিনেশন লিখেছি, C1 V1 C2 V2 ইকুয়াল 0 ভেক্টর। তারপর আমরা কি করছি, এই এটার থেকে C1 এবং C2 এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে দেখতে পাবো তার হচ্ছে 0। তার মানে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং আমরা বলতে পারি হেন্স এস ইজ এ বেসিস ফর ডব্লিউ। আর এই যে কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর আছে তাদের নাম্বারটাই হচ্ছে বেসিক্যালি ডাইমেনশন। তাহলে ডাইমেনশন অফ ডব্লিউ মানে হচ্ছে 2। ওকে, গুড। ম্যাম, টুটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2 এটা কেন আরেকবার একটু এই বলবেন? যে 2 হচ্ছে কারণ আমরা যতগুলো স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর পাবো, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাবো, সেই ভেক্টরের নাম্বারটাই হচ্ছে তোমার আচ্ছা, নাম্বারটা। ডাইমেনশন। ইয়েস, এখানে একটা, এই যে 2টা, তাই জন্য এখানে বেসিস হচ্ছে 2টা, বুঝতে পারছো? বেসিস ভেক্টর হচ্ছে 2টা, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 010, সরি 001। তাহলে এই 2টা Yes, যেহেতু বেসিস, তাহলে ডাইমেনশন হচ্ছে এই ভেক্টর স্পেসের জন্য 2। তাহলে বি থ্রি থাকলে 3 হতো। হ্যাঁ, যদি যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর 3টা থাকতো তাহলে ডেফিনেটলি হ্যাঁ, তোমার ডাইমেনশন 3 হতো। ইজ ইট ওকে? গুড, ইয়েস। গুড। এখানে আরো একটা এক্সাম্পল আছে, তোমরা দেখে নেবে। ওকে, তাহলে মোটামুটি আমরা প্রাইমারি কিছু ডিসকাশন করে নিলাম যে বেসিস কিভাবে হয়, ক্রাইটেরিয়া কিভাবে করতে হয়। এছাড়া দাঁড়াও, এখানে বোধহয় আরেকটা এক্সাম্পল আছে। না, এখানে নেই। আচ্ছা, আমি তোমাদের এই রিলেভেন্ট একটা প্রবলেম দেখিয়ে দিই। এই যে এখানে আমি যে বললাম যে তারা সাবস্পেস থেকে ডাইমেনশন বের করতে পারো তুমি। তো ধরো আমরা যদি এইরকম একটা প্রবলেম বলি, given that এখানে V1 হচ্ছে কত, 120, আর V2 হচ্ছে তোমার 031, V2 maybe 031। ওকে, তো আমরা 1 নম্বর প্রশ্ন বলতে পারি, শো দ্যাট S ইকুয়াল হচ্ছে V1 V2 spans the subspace W equal x twice x plus twice z, maybe z, such that x z belongs to R of R3, right? তাহলে what is the dimension of W? তাহলে W এর ডাইমেনশনটা কত, রাইট? খুবই সোজা, যেমন এটার মতো। তাহলে তোমাকে আমরা কি বলেছি, সলিউশন, এটার সলিউশনটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমরা বলছি যে এই দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর হচ্ছে এই সাবস্পেস কে এস এস সেটের দুটো ভেক্টর, এবং তার স্প্যান করছে এই সাবসেটটাকে। তাহলে এই ডব্লিউ এর ডাইমেনশনটা কত? খুবই সোজা, দেখো। তো আমাদের অলরেডি আমরা জানি আমাদের সাবস্পেসটা হচ্ছে এক্স, তারপর হচ্ছে টোয়াইস এক্স প্লাস থ্রাইস জেড জেড।
যেখানে such that xz belongs to R3. Okay. xz belongs to real number line R. Okay. এখন আমরা এই যে এটার মতো দেখো, এটার মতো যদি x twice x plus thrice z এটা লিখি, এবং এখান থেকে x এবং z কে যদি আমরা একটু সেপারেটলি লিখি, ধরো x twice x 0 প্লাস হচ্ছে 0 thrice z z, এবং এখান থেকে যদি তুমি x কমন নাও 1 2 0 প্লাস z কমন নিলে 0 3 1, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে any যে কোনো w belongs to w, মানে যে কোনো আরবিটারি ভেক্টর ফ্রম w, আমরা এটাকে স্মল w বলছি, মনে করছে যে কোনো আরবিটারি w belongs to w is a linear combination of these two vector. এই যে v1 মানে হচ্ছে 1 2 0 and v2 হচ্ছে 0 3 1। এখান থেকে আমরা যেখানে বলতে পারলাম এই দুটো হচ্ছে বেসিস ভেক্টর। সো আমরা বলতে পারি সো w I mean equal span, মানে s spans w, s সেটের মধ্যে ভেক্টর হচ্ছে দুটো, তাই না? দুটো। তাহলে এখন স্প্যানিং সেটের আইডিয়াটা গেল। এখন যদি তোমাকে লিনিয়ার কম্বিনেশনের আইডিয়াটা বলতে বলা হয়, তাহলে তুমি বলতে পারবে, ডেফিনেটলি বলতে পারবে। লিনিয়ার কম্বিনেশনের আমরা জানি যে লাস্ট দিন আমরা পড়েছিলাম, যদি একটা ভেক্টরকে তোমরা মনে করে দেখো, আমি লাস্ট দিন দুটো করোনালি পড়ানোর সময় বলেছিলাম যে এস সেটের মধ্যে মনে করো দুটো ভেক্টর আছে v1 v2, যদি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল করে লেখা যায় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো হেন্স যদি এভাবে আমরা বলি যে আমাদের এইখানে যেই ভেক্টরটা v1 দেওয়া আছে 1 2 0, সরি ভেক্টরটা হচ্ছে ইয়েস 1 2 0, এই ভেক্টরটাকে এমন কোন স্কেলার নাই যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি ইকুয়াল টু এই v2 সমান লিখতে পারবা, তাই না? তার মানে অবশ্যই এখানে যে v1 and v2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দুটো পেজ আমরা দেখালাম। সো আমরা বলতে পারি যে এস সেটের মধ্যে থাকা যে দুটো ভেক্টর v1 and v2 এরা হচ্ছে বেসিস অফ w। তার মানে ডাইমেনশন কত কে বলতে পারে? চট করে বলে ফেলো আমাকে, ডাইমেনশন অফ w কত? যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর হচ্ছে দুটো, তার মানে ডাইমেনশন অফ w হচ্ছে 2। তো এভাবে করে আমরা খুব ইজিলি সাবস্পেসের জন্য ডাইমেনশন বের করতে পারি, এটা কোনো বিষয় না, খুবই ইজি। আচ্ছা, এখন চলো আমরা এখন আমি যে স্কেলার মাল্টিপলের প্রবলেমটা দেখালাম, তুমি এটা না লিখে তুমি যদি লিনিয়ার কম্বিনেশন লিখে যদি সেটা মানে গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করে, তখনও দেখবে যে তারা c1 c2 c3 0, যেহেতু দুটো ভেক্টর আছে তাই জন্য আমি ইজিলি এই শর্টকাট প্রসেসটা ইউজ করেছি। আচ্ছা, গুড। এখন আমরা চলো আমাদের মেইন আইডিয়া আজকে যেটা, সেটাতে চলে যাই। বেসিস ডাইমেনশন থেকে আমি যা পড়াচ্ছি তুমি তার একটু এদিক ওদিক করতে পারবে না, ইউ মাস্ট নিড দিস অল দ্য আইডিয়াস। আচ্ছা, ওয়েট ফর ওয়ান। ওকে, চলো আমরা এখন দেখব রো স্পেস, কলাম স্পেস এন্ড র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কেমন সেটা আমরা দেখব। তাহলে এই জন্য আমরা একটা m/n সাইজের ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্স নিয়ে আমরা কি করতে চাচ্ছি সেটা দেখো, যে এই ম্যাট্রিক্সের জন্য এটা হচ্ছে m/n সাইজের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে তার ফার্স্ট রো, সেকেন্ড রো, mth রো, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এটা হচ্ছে nth কলাম। এখন এই সেম জিনিসটাকে ওরা কি করেছে, ট্রান্সপোজ বের করেছে, ট্রান্সপোজকে এটা হচ্ছে a11, আমরা জাস্ট রোকে কলাম এবং কলামকে ইন্টারচেঞ্জ করি, তাই তো? তাহলে a11 a12 a1n এটা হয়ে গেল, এই রোটা হয়ে গেল এখন কলাম, তার মানে যেটা ছিল কলাম সেটা হয়ে গেল এখন রো।
তার মানে এটা হচ্ছে রো এর ট্রান্সপোজ, তাই তো? কলামটা হচ্ছে কি, কলামকে আমরা বলতে পারি এটা হচ্ছে R1 ট্রান্সপোজ। আবার এই A21 A22 A2n এটা ছিল হচ্ছে C2 কলাম, কিন্তু এটা এখন তুমি কি C2 কলামের ইনস্টেড তুমি লিখতে পারবা R2 ট্রান্সপোজ, তাই তো? এবং লাস্টেরটাকে বলতে পারবা RM ট্রান্সপোজ। আর যেটা রো 1 ছিল সেটাকে এখন তুমি বলতে পারবা কলাম 1 ট্রান্সপোজ, কলাম 2 ট্রান্সপোজ, কলাম n ট্রান্সপোজ। ট্রান্সপোজ দিয়ে লিখতে শেখাটাও জরুরি, এই জন্য আমরা এটা বলছি। তো সেম থিং, মানে আইডিয়াটা বুঝতে পেরেছো এখানে কি বলতে চাচ্ছে ওরা? এখন আসো আমরা রো ভেক্টর এবং কলাম ভেক্টর নিয়ে একটু কথা বলি। দ্য ভেক্টর আর ওয়ান মানে হচ্ছে এই যে যেই ভেক্টরটা, এটাকে এখন আমরা এই রোটাকে ভেক্টর ফর্মে লিখছি। আর1 মানে হচ্ছে A11 A12 আপ টু হচ্ছে A1, এই ভেক্টরটা। R2 এবং RM পর্যন্ত, R2 আপ টু RM টা হচ্ছে AMN M1 AM2 আপ টু হচ্ছে AMN। এদেরকে আমরা বলছি R1 R2 RM। এই ভেক্টর গুলোকে আমরা বলছি হচ্ছে রো ভেক্টরস অফ এ, মানে রো এর প্রতিটা এন্ট্রি নিয়ে আমরা একটা ভেক্টর তৈরি করে আমরা তাদেরকে বলছি রো ভেক্টর। At the same time, we can also write the column vector. So এইটা হচ্ছে কলাম 1, এই যে এটা কলাম ভেক্টর, এইটা দিয়ে কলাম 2 এবং এটা দিয়ে কলাম n ভেক্টর আমরা লিখতে পারি। ওকে, বাচ্চারা তোমরা আমাকে কতটুকু শুনতে পেরেছো আমি জানি না, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম কিন্তু আমি স্টিল কথা বলছিলাম। আম, তোমরা কি কলাম ভেক্টর পর্যন্ত শুনতে পেরেছো? নেক্সট আর এর ভ্যালু গুলি পুট করছি। ওকে, গুড। এট দ্য সেম ওয়ে আমরা কি করতে পারি, এই যে এই কলাম ভেক্টরে লিখতে পারি যে কলামের যে এন্ট্রিজ গুলো আছে এগুলোকে আমরা ভেক্টর হিসেবে লিখতে পারি এবং এদেরকে আমরা বলছি কলাম ভেক্টর। এখন আসো আমরা বলতে চাই রো স্পেস কলাম স্পেস। কলাম স্পেস কি? কলাম স্পেস রো স্পেস হচ্ছে এটা অফ এ, এ মানে এ ম্যাট্রিক্স এর রো স্পেসটাকে আমরা রিপ্রেজেন্ট করব আর এ দিয়ে, ক্যাপিটাল আর এ দিয়ে। ওকে, and is the subspace of R to the power n, এবং এটা হচ্ছে R to the power n স্পেসের একটা সাবস্পেস স্প্যান বাই দ্য রো ভেক্টরস অফ এ। এটাকে তার মানে রো স্পেস অফ এ মানে হচ্ছে স্প্যান স্প্যান R1 R2 RM। বুঝতে পারছো? এগুলো তার মানে এই যে এই R1 R2 RM পর্যন্ত ভেক্টর গুলো দিয়ে একটা লিনিয়ার কম্বিনেশন তুমি লিখতে পারবা, এটা স্প্যান করে। আই হোপ যে সবাই স্প্যানিং আইডিয়াটা এখন বুঝতে পারছো। আর কলাম স্পেস অফ এ যাকে তুমি রিপ্রেজেন্ট করছো ক্যাপিটাল এ দিয়ে, এবং এটাকে তুমি বলছো যে সি ইজ দ্য সাবস্পেস অফ আর টু দি পাওয়ার এম, আর টু দি পাওয়ার ভেক্টর স্পেসের এটা হচ্ছে সাবস্পেস, যারা স্প্যান করে হচ্ছে কলাম ভেক্টর গুলোর সাথে, স্প্যান C1 C2 আপ টু হচ্ছে কত CM। আচ্ছা, কেউ একজন ভিডিও অন করে রাখছো, একটু বন্ধ করবে প্লিজ? ওকে, তাহলে আমরা বুঝলাম যে রো স্পেস কি এবং কলাম স্পেস কি। কলাম স্পেস হচ্ছে কলাম ভেক্টর গুলোর সাথে স্প্যান করবে আর টু দি পাওয়ার এম এম স্পেসে, আর রো স্পেস হচ্ছে স্প্যান R1 R2 RM, রো ভেক্টর গুলোর সাথে তারা স্প্যানিং সেট বা স্প্যান করতে পারবে, লিনিয়ার কম্বিনেশন ক্রিয়েট করতে পারবে। ওকে, এখন এখান থেকে যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে কলাম স্পেস অফ এ মানে হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজ। কলাম স্পেস অফ এ মানে হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজ। তার মানে কলাম স্পেস অফ এ রো স্পেস অফ এ ট্রান্সপোজ, এই দুইটা সেম থিং, কারণ তুমি একটু আগে লিখেছিলে আর1 মানে হচ্ছে C1 ট্রান্সপোজ। তাহলে ইন আদার ওয়ার্ডস দ্য কলাম স্পেস অফ এ ইজ দ্য সেম এজ দ্য রো স্পেস অফ এ ট্রান্সপোজ। তার মানে কলাম স্পেস হচ্ছে রো স্পেসের অফ এ ট্রান্সপোজের সেম, একই জিনিস। এটা আমরা জেনে নিলাম। এখন এইখানে যে কথাটা বললাম তাতে কি কারো কোনো আপত্তি আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? বোধহয় নেই। ওকে, এখন আসো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা একটু কথা বলি। The two matrices are called row equivalent. দুটো ম্যাট্রিক্সকে তুমি রো ইকুইভ্যালেন্ট বলতে পারবে if and only if one can be obtained from another by a sequence of elementary row operation. এই ম্যাট্রিক্সটা থেকে যদি তুমি কিছু রো অপারেশন করে এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারো তাহলে এ আর বি হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। If A is row equivalent to B, then
রো স্পেস অফ এ ইজ ইকুয়াল টু রো স্পেস অফ বি। এ এবং বি যদি রো ইকুইভ্যালেন্ট হয় তাহলে রো স্পেস অফ এ এবং রো স্পেস অফ বি হবে ইকুয়াল। এটাও আমরা জেনে রাখলাম। ওকে, গুড। এখন আসো আমাদের খুবই ইম্পর্টেন্ট, আই রিপিট থার্ড টাইম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তুমি অ্যাভয়েড করতে পারো না। সেটা হচ্ছে ফাইন্ডিং এ বেসিস অ্যান্ড ডাইমেনশন অফ এ রো স্পেস অফ এ। এখন তোমাকে এই যে এ ম্যাট্রিক্সের, হ্যাঁ, এই রো স্পেস অফ এ এর বেসিস বের করতে বলেছে। তাহলে দুই রকমের কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে রো স্পেস অফ এ এর বেসিস বলতে পারে, কলাম স্পেস অফ এ এর বেসিস বের করতে বলতে পারে। দুই রকমের কোশ্চেন হতে পারে। এখন তুমি কোশ্চেন দেখে অনেকেই লেখা শুরু করে, বাট রো স্পেস অফ এ নাকি কলাম স্পেস অফ এ এটা কিন্তু কারো মাথায় থাকে না। আরেকটা আছে, সেটা হচ্ছে নাল স্পেস অফ এ। নাল স্পেস অফ এ আজকের ডিসকাশন না, এটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকে বোধহয় এটা শেষ করতে পারবো না, সো লেটস সি। আচ্ছা, তাহলে আমরা যে কলাম স্পেস অফ এটা বলছি, তো রো স্পেস অফ এর বেসিসটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে বেসিস প্রুফ করতে বলে নাই। প্রথমে যে আমি তোমাদেরকে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করলাম, সেই দুটো ক্রাইটেরিয়া ছিল ওরা অলরেডি রিকগনাইজ করে নিয়েছে, এরা হচ্ছে বেসিস, তুমি দেখাও এরা বেসিস কিনা। আর এখন তোমাকে বলা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে যে এই ম্যাট্রিক্সের বেসিস এবং ডাইমেনশনটা বের করো তো রো স্পেস অফ এ। তো যাই এটার জন্য প্রথমে তোমাকে স্টার্ট করতে হবে যে এই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে রিডিউস করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর গুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা, চলো এটাকে ইসিলন ফর্মে রিডিউস করি। রিডিউসিং এ by applying a sequence of elementary row operation to its row echelon form. তাহলে এই হচ্ছে আমার নাম্বার 1 পিভট। তাহলে বাকি পিভট গুলোকে আমার জিরো করতে হবে। এখন আমরা এখানে আছি। আবার দেখো এই হচ্ছে ফার্স্ট পিভট, দিস ইজ আওয়ার সেকেন্ড পিভট, ইউ মাস্ট নিড টু মেক দিস আউট পিভট জিরো, তিনটা। এখন আমরা এখানে কিছু পুরো অপারেশন করে এখানে আছি। এই হচ্ছে ফার্স্ট পিভট, এই হচ্ছে সেকেন্ড পিভট, দিস ইজ নট এ পিভট and the other pivot is here. এখন আমরা কি করব, এই r3 কে r3 ডিভাইডেড বাই 8 দিয়ে ডিভাইড করে আমরা এখানে আসছি। সো দিস ইজ আওয়ার পিভট, দিস ইজ আওয়ার পিভট, দিস ইজ আওয়ার নেক্সট পিভট। এবং এই দুটো হচ্ছে আমরা কি করতে পারি, এই r3 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যদি অ্যাড করি তাহলে এটা 0। মোবাইল ইন্টারনেট থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি, এর পরেও আসলে আমি কানেকশনটা রাখতে পারছি না, আই রিয়েলি ডোন্ট নো হোয়াই। এনিওয়ে, তো আমরা বলছিলাম যে আমরা এই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে রিডিউস করছি, করে আমরা এখানে আসছি, দেখো এইখানে। তার মানে আই হ্যাভ গিভেন ইউ এ ম্যাট্রিক্স, তোমার কাজ হচ্ছে তুমি সেই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে রিডিউস করবে। তো ইসিলন ফর্মে রিডিউস করার পরে তুমি এসছো এখানে, এই নতুন ম্যাট্রিক্সটাকে তুমি বলছো হচ্ছে বি ম্যাট্রিক্স। তার মানে এ এবং বি হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। তুমি অলরেডি জানো একটা ম্যাট্রিক্সকে আফটার ডুইং সাম রো অপারেশন ইফ উই ক্যান মেক অ্যানাদার ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে একে অপরের রো ইকুইভ্যালেন্ট। এখন দেখো এখানে তোমাকে খুঁজতে হবে কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে, সেটা তোমাকে একটু দেখতে হবে। তাহলে এখন দেখো আমরা এখানে এই এটাকে বলছি W1, এই যে প্রথম ভেক্টরটাকে W1। W1 কারা কারা? W1 হচ্ছে এই যে 1,3,1,3, এটা হচ্ছে W1। এটা হচ্ছে W2, তার মানে হচ্ছে 0 1 1 0, and W3 হচ্ছে 0 0 0 0 1, এটা। এই যে দ্য নন জিরো রো ভেক্টরস অফ বি ইসিলন ফর্মে রিডিউস করার পরে নতুন ভেক্টরের যে নন জিরো রো গুলো আছে, হ্যাঁ, এরা হচ্ছে আসলে বেসিস ফর রো স্পেস অফ বি। তাহলে আমরা যদি এস সেটের বেসিস বলি W1 W2 W3, এই তিনটা হচ্ছে এস সেটের বেসিস। তাহলে এরা এরা কার বেসিস? এরা হচ্ছে রো স্পেস অফ বি এর বেসিস। কিন্তু তোমাকে প্রশ্নে বলা হয়েছিল ফাইন্ড দ্য বেসিস ফর দ্য রো স্পেস অফ এ। কিন্তু এখন অলরেডি তুমি জানো যে যেহেতু এ এবং বি আর রো ইকুইভ্যালেন্ট, তার মানে রো স্পেস অফ বি এর বেসিসও যা, রো স্পেস অফ রো স্পেস অফ এ এর বেসিসও তাই। তার মানে আমরা বলছি যে এখানে এস ইজ এ বেসিস ফর রো স্পেস অফ এ। তার মানে
কয়টা বেসিস পেলে তুমি নন জিরো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? তিনটা। সো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ রো স্পেস অফ এ? কে বলতে পারে? হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ রো স্পেস অফ এ? and 3. 3। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর গুলোর সংখ্যা বা নাম্বারটাই হচ্ছে ডাইমেনশন ফর দ্যাট পার্টিকুলার ভেক্টর স্পেস। আচ্ছা, তাহলে আমরা বলছি যে ডাইমেনশন অফ দিস ভেক্টর স্পেস ইজ 3। এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা মার্কিং থাকে। যেমন ধরো আমি যদি এই কোশ্চেনে বলি ফাইন্ড এ বেসিস এন্ড ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ, তাহলে বেসিসের জন্য 5 মার্ক থাকলে ডাইমেনশনের জন্য 1 মার্ক অন্তত থাকবে। অনেকেই করে কি বেসিস ভেক্টর গুলো লিখে মানে লিখাই স্টপ করে দেয়, কিন্তু এখন যে 1 মার্কের অ্যান্সার তুমি করলে না, তোমাকে হাউ কুড আই গিভ ইউ 1 মার্ক? দিস ইজ এ কোশ্চেন না? তাহলে তুমি অবশ্যই প্রশ্নটা আগে পড়বে। এটা হচ্ছে এক্সামের মানে প্রাইমারি স্ট্র্যাটেজি, আগে প্রশ্নটা পড়া তারপর উত্তর করা। ওকে, এখন আসো তোমাকে যদি বলা হয় যে কলাম স্পেস অফ এ এর বেসিসটা তুমি কিভাবে বের করবে? কলাম স্পেস অফ এ না? তো দেখো ফাইন্ড এ বেসিস এন্ড ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব? এই যে এই ম্যাট্রিক্সটাকে আমাদের কি করতে হবে? সিন্স দ্য কলাম স্পেস অফ এ ইজ দ্য সেম অ্যাজ দ্য রো স্পেস অফ এ ট্রান্সপোজ, by reducting A transpose to its row echelon form we obtain কলাম স্পেস অফ এ এর বেসিস বের করার জন্য যেই ম্যাট্রিক্সটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে আমরা সেটাকে ট্রান্সপোজ করে লিখব প্রথমে। তাহলে রো হয়ে যাবে হচ্ছে কলাম, কলাম হয়ে যাবে হচ্ছে রো। এখন তুমি তারকে ইসিলন ফর্মে রিডিউস করবে। সো এই ম্যাট্রিক্সটাকে আমি ইসিলন ফর্মে রিডিউস করে এখানে আসলাম। 1 1, এটা হচ্ছে এখানে 1 থাকা উচিত, তুমি 8 দিয়ে ডিভাইড করে নিবে। হ্যাঁ, 1, এটা হচ্ছে -1, এটা হবে হচ্ছে -12। এখানে আসছো। তাহলে এখন দেখো বাচ্চারা যে হাউ মেনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর ইউ হ্যাভ নাও। আমরা কলাম স্পেসের জন্য পার্টিকুলারলি আমি বলছি, কলাম স্পেসের জন্য যেই ম্যাট্রিক্সটা তোমাকে প্রোভাইড করা হবে সেই ম্যাট্রিক্সটাকে তুমি প্রথমে ট্রান্সপোজ করে লিখে দেন ইউ মাস্ট নিড টু ফাইন্ড দ্য এসিলন ফর্ম। এসিলন ফর্মে এখানে তুমি আসছো। এখন তোমাকে তোমাকে কি করতে হবে? নন জিরো বেসিস ভেক্টর গুলো লিখতে হবে। এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, আর এটা হচ্ছে W3, রাইট? তার মানে S ইকুয়াল W1 W2 W3, এটা হচ্ছে বেসিস ফর কার? রো স্পেস অফ বি। কিন্তু আমরা জানি যে রো স্পেস অফ বি এর বেসিস যদি দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট হয় তাহলে রো স্পেস অফ বি এবং রো স্পেস অফ এ ট্রান্সপোজ এই দুইটার বেসিস হবে সেম, রো স্পেস অফ এ ট্রান্সপোজ। তার মানে এই যে এস ইকুয়াল W1 W2 W3 এরা হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজেরও বেসিস। কিন্তু তোমাকে তো রো স্পেসের বেসিস বের করতে বলে নাই, তোমাকে বলেছে কলাম স্পেস অফ এ এর বেসিস বের করতে। তো আবার আমরা জানি যে আচ্ছা আমরা যদি বলি তাহলে যে এস প্রাইম নামে অন্য আরেকটা সেট চিন্তা করছি যেখানে V1 V2 V3 এই তিনটা বেসিস আছে এবং এরা হচ্ছে কলাম স্পেস অফ এ এর বেসিস। ওকে, এই যে বলছে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং দ্যাট এস প্রাইম ইকুয়াল V1 V2 V3 ফর্ম এ বেসিস ফর কলাম স্পেস অফ এ, রাইট? তাহলে কলাম স্পেস অফ এ ইকুয়াল হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজ। আমরা জানি, একটু আগে আমরা বলেছিলাম যে কলাম স্পেস অফ এ মানে হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজ। তার মানে V1 V2 V3 যদি কলাম স্পেস অফ এ এর বেসিস হয়ে থাকে তার মানে V1 মানে হচ্ছে W1 ট্রান্সপোজ, V2 মানে হচ্ছে W2 ট্রান্সপোজ, আর V3 মানে হচ্ছে W3 ট্রান্সপোজ। যেখানে W1 W2 W3 ছিল আর এ ট্রান্সপোজের সরি রো স্পেস অফ এ ট্রান্সপোজের বেসিস, কিন্তু আমরা বলছি V1 V2 V3 হচ্ছে কলাম স্পেস অফ এর বেসিস। আবার আমরা জানি কলাম স্পেস অফ এ মানে হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজ। তার মানে V1 মানে হচ্ছে W1 ট্রান্সপোজ, V2 মানে হচ্ছে W2 ট্রান্সপোজ, আর V3 মানে হচ্ছে W3 ট্রান্সপোজ। তার মানে আমরা এখন বলবো এই যে এটা এটা হচ্ছে তোমার কলাম স্পেস অফ এর বেসিস, আর এটা হবে হচ্ছে কলাম স্পেস অফ এর বেসিস, আর এটা হবে হচ্ছে কলাম স্পেস অফ এর বেসিস যখন তুমি কলাম ফর্ম করে লিখবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো কলাম স্পেস অফ এর বেসিস বের করার আরো একটা ডিফারেন্ট ওয়ে আছে, আমি এটাও তোমাদেরকে বলে দিই। তুমি চাইলেই যে আমি এখন যে পদ্ধতিটা বললাম এটা ফলো করতে পারো। বিষয়টা কিন্তু আসলে সেমই। আর তুমি যদি চাও তুমি তাহলে ডাইরেক্টলি এটাও ইউজ করতে পারো।
এখন আমাকে বলো আগে তোমরা কলাম স্পেস অফ এ এর বেসিস কি বুঝতে পেরেছো? রো স্পেস অফ এ এর বেসিস কথা বলো আমার সাথে। Yes, miss. ওকে, ভেরি গুড। তাহলে এটার ডাইমেনশন হচ্ছে 3। আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে, সেই ডিফারেন্ট ওয়েটা হচ্ছে যে এই পিডিএফ এ লেখা আছে খুব সুন্দর করে, যে একটা থিওরাম দিয়ে এক্স্যাক্টলি সেম থিং আমি আবার রিপিট করব তোমাদের সাথে, যে কোথায় যেন থিওরামটা, এখানে। ইফ এ ম্যাট্রিক্স if a matrix R is in row echelon form, then the row vector with leading one form the basis for the row space of R, and the column vector with leading one of the row vector form a basis for the column space of R. বুঝতে পারছো? তার মানে হচ্ছে এইখানে এই থিওরামটা ইউজ করে ডাইরেক্টলি আমরা রো ভেক্টর এবং কলাম ভেক্টর লিখতে পারি। যেমন দেখো, এই হচ্ছে ধরো তোমাদের ডিজায়ার্ড ম্যাট্রিক্স, এটা এটা এই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে রিডিউস করে তুমি এখানে আসছো। তাহলে আমরা জানি রো স্পেসের বেসিস হচ্ছে এরা, W1 মানে হচ্ছে কত, 116100, এটা W2 মানে হচ্ছে 012201, আর W3 মানে হচ্ছে কি 001 নেগেটিভ 01/3, রাইট? তাহলে আমরা এখানে বলছি যে রো স্পেস অফ এরা হচ্ছে বেসিস কার জন্য? রো স্পেস অফ এ এর বেসিস। আর কলাম স্পেস অফ এ এর বেসিসটা হবে এই রো স্পেস অফ এ এর মধ্যে পিভট কলাম গুলো যারা, এই কলাম, এইটা এবং এটা। তাহলে তুমি কলাম স্পেস অফ এ এর বেসিস একবার লিখে দিতে পারবা 10000, তারপর হচ্ছে C2 মানে C2 মানে হচ্ছে কত, 11000, আর C3 মানে হচ্ছে 62100। এখন তোমার যেটা ভাল লাগে তুমি ওই ওয়েজে লিখে দিতে পারবা, নো প্রবলেম অ্যাট অল। এই থিওরামটা ইউজ করে এভাবে বলতে পারবা। আবার তুমি যদি মনে করো না তোমরা ট্রান্সপোজ দিয়ে বলবা, তাহলেও ঠিক আছে, যার যেভাবে ভাল লাগে সেভাবে লিখে দিও, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে বলা আছে, আমি একটু নিচে পিডিএফটাকে একটু যাই, এই যেখানে এগুলো হচ্ছে রো ভেক্টর, আর রো ভেক্টরের মধ্যে লিডিং ওয়ান যেখানে আছে যে কলামগুলো, তারা হচ্ছে, এরা হচ্ছে কলাম, ফর্ম এ বেসিস ফর দ্য কলাম স্পেস অফ আর। এখন আমরা বলছি যে দাস দ্য করসপন্ডিং কলাম ভেক্টর অফ এ। তাহলে এই আম, এই বেসিস ভেক্টর গুলোর কলাম ভেক্টর কোনগুলো? কলাম ভেক্টর হচ্ছে এই যে রেসপেক্টিভ পজিশনে, ধরো এই 1 2 3 কলামে মেইন মেইন বেসিসের মধ্যে, সরি ভেক্টরের মধ্যে যারা ছিল, যে এটা এটা এবং এটা, মানে এটা আর কি, এই এটা এটা এটা, এই তিনটা হচ্ছে রেসপেক্টিভ কলাম ভেক্টর। এখন ধরো তোমার পিভট পজিশন যদি এখানে থাকতো, তাহলে রেসপেক্টিভ কলাম ভেক্টর কোনটা হতো? এইটা না হয়ে এটা হতো। বুঝতে পারছো? এই তো এবার চলো আমি তোমাদের সাথে আরো একটা দুইটা প্রবলেম শেয়ার করি, যেন তোমাদের বিষয়টা আরো মাথায় ভালো করে ঢুকে। আচ্ছা, লেটস গো ব্যাক টু দিস পিডিএফ। আমরা এখানে গেলাম। এখন একটা থিওরাম আছে খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ, সেটা ওরা বলে কি, দেখো, the dimension of the row space of A is called the row rank of A, and the dimension of the column space of a matrix A is called the column rank of A. আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম basis dimension. Now I'm going to introduce one new term which is called rank. Okay, which is called rank. এটাকে rank বলা হয়। তো এই র্যাঙ্কটা হচ্ছে তোমার, এই র্যাঙ্ক অনেক সময় কোশ্চেন আসবে, find the basis and dimension and the rank of the following matrix, অথবা অনেক সময় শুধু বলবে find the rank of the following matrix. ওকে, এভাবে করে বলবে। তার মানে যদিও র্যাঙ্ক বলেছে, তোমাকে আগে ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এবং কলাম স্পেস অফ এ পর্যন্ত আসতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্স এ তোমাকে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের প্রথম তোমার কাজ হচ্ছে বেসিস ভেক্টর গুলো বের করা, মানে W1 W2 W3 বের করা। এরপরে বলবা ডাইমেনশন অফ এ ইজ 3, তারপরে বলবা হচ্ছে র্যাঙ্ক অফ এ ইজ 3।
তার মানে for any m by n matrix A, dimension of row space of A is equal to dimension of column space of A. In other words, row rank of a matrix is equal to the column rank. এবং the dimension of the row space of the common dimension of the row space of A and the column space of the matrix A is called the rank of A. Rank of A কে আমরা ডিফাইন করি এভাবে। তার মানে তুমি যদি একটা ম্যাট্রিক্সের কোনোভাবে রো স্পেস অফ এ পাও হচ্ছে বেসিস পাও 3টা, তাহলে অবশ্যই তুমি জেনে রেখো কলাম স্পেস অফ এ এর বেসিসও হবে 3টা। এজন্যই বলা হয় র্যাঙ্কের ডেফিনেশনে এটা হচ্ছে ডাইমেনশন কমন dimension of the row space of A and the column space of A of a matrix is called the rank of A. Right? তাহলে র্যাঙ্ক অফ এ ডাইরেক্টলি চাইলে আগে তোমাকে বেসিস থেকে ডাইমেনশন পর্যন্ত গিয়ে এরপরে র্যাঙ্কটা লিখতে হবে। সো ডাইমেনশনে যে নাম্বারটা ওটাই বেসিক্যালি হচ্ছে র্যাঙ্ক। আচ্ছা, তো একটা ম্যাট্রিক্সের রো স্পেস অফ এর বেসিস যদি 3 হয়, কলাম স্পেস অফ বেসিসের অবশ্যই 3 হবে, সেটা 2 হতে পারবে না। এখন দেখো এই যে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স অফ এ, এই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলেছে। তাহলে এটা হচ্ছে অলরেডি যেই ম্যাট্রিক্সটা আমরা সলভ করলাম রো স্পেস অফ এ এবং কলাম স্পেস অফ এ এর জন্য। তো তুমি কি করবে, আগে রো স্পেস অফ এ লিখবে, তারপর ডাইমেনশন অফ রো স্পেস অফ এ লিখবে, এরপরে লিখবে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ ইজ ইকুয়াল 3। তার মানে হেন্স দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স অফ এ ইজ 3। র্যাঙ্ক অবশ্যই আসবে ডাইমেনশন থেকে। আচ্ছা, লেটস গো ব্যাক টু দিস পিডিএফ। এই পিডিএফ এ চলে যাও। এই পিডিএফ এ গিয়ে তুমি দেখবে যে এখানে বলা আছে যে র্যাঙ্ক দ্য কমন ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ এন্ড দ্য কলাম স্পেস অফ এ ম্যাট্রিক্স এ ইজ কল্ড দ্য র্যাঙ্ক অফ এ। তার মানে যেটাই ডাইমেনশন ওটাই হচ্ছে ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি কি তোমাদেরকে ডাইমেনশন এর আর আর হচ্ছে র্যাঙ্ক বোঝাতে পেরেছি কিনা? ম্যাম একটু র্যাঙ্ক আর ডিমেনশনের ডিফারেন্স একটু আবার এক্সপ্লেন করতে পারবেন? ডাইমেনশন হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টরের নাম্বার। ওকে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ম্যাম আবার একটু বলেন না ডাইমেনশনের পার্ট। শিওর, নো প্রবলেম এট অল। যতক্ষণ না তুমি বুঝতে পারছো আমি বলতেই থাকবো। এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, হ্যাঁ। এই ম্যাট্রিক্সের তুমি বেসিস কয়টা পেয়েছো? 3টা পেয়েছিলে। বেসিস ফর রো স্পেস অফ এ এবং কলাম স্পেস অফ এ, এই দুটোর জন্যই বেসিস পেয়েছিলে হচ্ছে 3, তাই তো? তার মানে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আর র্যাঙ্ক হচ্ছে ডাইমেনশনের নাম্বার। র্যাঙ্ক কত তাহলে? তাহলে র্যাঙ্ক অফ এটাও হচ্ছে 3। এটাকে বলা হয় দ্য কমন ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ এন্ড দ্য কলাম স্পেস অফ এ। What is dimension? This is basically rank. Is it okay? Dimension is also a number. এটাও একটা নাম্বার। এটা হচ্ছে কমন ডাইমেনশন বলে, মানে ধরো একটা ম্যাট্রিক্সের 3টা রো স্পেস অফ এর বেসিস আছে, 3টা কলাম স্পেস অফ এর বেসিস আছে। তার মানে এই যে কমন 3, এই কমন 3টাই হচ্ছে র্যাঙ্ক অফ এ। এটাও একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা একটা নাম্বার। এবার আমাকে বলো, আর মানে আর বুঝতে পেরেছো নাকি আবার আমাকে মানে এক্সপ্লেন করতে হবে? ম্যাম বেসিস যদি দুইটা ডিফারেন্ট নাম্বার হয় তাহলে এর বেসিস রোর বেসিস আর কলামের বেসিস হয় 3 আর 2 হলে তখন হবে না, ডাইমেনশন কত হবে? সম্ভব না। ইটস নট পসিবল। রো স্পেস অফ এ এবং কলাম স্পেস অফ এ বেসিস একই হবে, এটাই বলে কমন ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ। আচ্ছা, যদি দুটো ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স হয়, একটা ডাইমেনশন, একটা যদি বেসিস 1 থাকে আর একটা যদি বেসিস 2 থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 1, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 2। ইজ ইট ওকে? এই যে দেখো র্যাঙ্কের ডেফিনেশনে বলা আছে, র্যাঙ্ক মানে হচ্ছে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ ইকুয়াল টু ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ।
বলো আর কোনো কোশ্চেন? Any more question remaining? You can ask me. আচ্ছা, যদি না থাকে তাহলে চলো আমরা কিছু প্রবলেম সলভ করি একটা দুটো। ওকে, এখন এরকম কোশ্চেন আসতে পারে, determine the dimension of and a basis for the row space of A. প্রবলেমটা হচ্ছে এটা, A is equal to 2, -1, 3, 1, 0, 1, তারপর হচ্ছে 0, 2, -1, 1, 1, 4, এই হচ্ছে তোমাদের ডিজায়ার্ড ম্যাট্রিক্সটা পরীক্ষায় দেওয়া আছে। এটার বেসিস এবং ডাইমেনশন বের করতে বলেছে। আচ্ছা, যদি বেসিস এবং ডাইমেনশন আমরা রো স্পেস অফ এর জন্য বের করি, তাহলে অবশ্যই আমার এই ম্যাট্রিক্সটাকে সিলন ফর্মে ইউজ করতে হবে। তার মানে আমরা এখানে এটার সাথে এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখবো 1, 0, 1, এটা হচ্ছে 2, -1, 3, এরপর হচ্ছে 0, 2, -1, 1, 1, 4। এখন আমরা কি করব, এইটাকে 0 করব এবং এইটাকে 0 করব। তাহলে আমরা বলতে পারি যে r2 প্রাইম ইজ r2 মাইনাস 2r1, আর এটাকে আমরা বলতে পারি যে r4 প্রাইম মানে হচ্ছে r4 মাইনাস r1। এটা করে আমরা এখানে আসলাম। তাহলে এটা হবে হচ্ছে 1, 0, 1, তারপর হচ্ছে তোমার 0, -1, 1, এরপর হচ্ছে 0, 2, -1, এরপর হচ্ছে 0, 1, 3, রাইট? এখন এসে আমরা এইটাকে পজিটিভ 1 বানাতে চাই। তার মানে r2 প্রাইম ইজ মাইনাস r1, 1, 0, 1, 0, 1, -1, 0, 2, -1, 0, 1, 3। ওকে বাচ্চারা? Yes, ma'am. ম্যাম এটা তো R3 প্লাস R2 করলেও হতো না? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, ma'am. জি মিস। ওকে। ম্যাম এখানে R3 হুম। R3 প্লাস R2 করলেও হতো না এটা? হ্যাঁ হতো, তুমি তোমার মতো করতে পারতে। এখন এই প্রশ্ন এসে করা খুবই অবান্তর। আমি আমার মতো করছি, তুমি তোমার মতো করতে পারতে, নো প্রবলেম আছে। এরপরে আমরা এই টার্মে এসে আমরা চাই যে আমাদের এটা এবং এই দুটো টার্ম ডিমিনিশ হয়ে যাক। তো আমরা এখন কি করতে পারি, এখানে এই r4 প্রাইমে এসে আগে এটাকে মাইনাস করি। r4 প্রাইম মানে হচ্ছে r4 মাইনাস 2r3। তো ফাইনালি আমরা এখানে আসলাম, সেটা হচ্ছে 1, 0, 1, এরপরে হচ্ছে না, একটা স্টেপ বোধহয় আমি বাদ দিয়েছি, না কোথায় যেন ছিলাম, আমি ট্র্যাক হারিয়ে ফেলেছি, where I was. ওকে, ও নো, ইয়েস আই ওয়াজ হিয়ার। এরপরে আমরা এখানে এই r4 মাইনাস 2r3, নো, এখানে আমার দরকার অন্য আর দুটো অপারেশন। এনিওয়ে, আই হোপ এটা আমি খুব ফ্রেশলি লিখে তোমাদের ড্রাইভে দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, ফাইনালি আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 1, 0, 1, 0, 1, -1, আর একটা স্টেপ পরে 0, 0, 1, 0, 0, 0, এটা। তো এখানে দেখো তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর কারা? বেসিস বলো, দ্য বেসিস ফর দ্য
বেসিস ফর রো স্পেস অফ এ কারা বলো? তোমরা বোধহয় বুঝতে পারছো না। 1 0 1 0 1 নেগেটিভ 0 1 1 -1 0 0 0 0 1 1 বুঝতে 1 পারছো ম্যাম কিনা? এরা হচ্ছে বেসিস ফর দ্য রো স্পেস অফ এ। ইয়েস, এই একটা এই একটা এই একটা, মানে নন জিরো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর কারা এরা। এখন এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর গেল। তুমি এই ম্যাট্রিক্সের জন্য বেসিস বের করো, তুমি বের করলে। পরের প্রশ্ন হচ্ছে যে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ, ডাইমেনশন অফ রো স্পেস অফ এ কত বলো? ম্যাম 3 3। এখন পরের প্রশ্ন হচ্ছে র্যাঙ্ক অফ এ কত? র্যাঙ্ক অফ এ কত বলো? 3। ম্যাম 3 ম্যাম 3, ইয়েস, র্যাঙ্ক অফ এ ইজ 3। আচ্ছা, এখন এইখানে যদি ধরো তোমার আহ এই সেম ম্যাট্রিক্স থেকে তোমাকে যদি বলা হতো যে তুমি কলাম স্পেস অফ এ এর বেসিসটা বলো, তুমি কি বলতে পারতে? কলাম স্পেস অফ এ এর বেসিস Yes, কারা কারা? ma'am. ইয়েস ম্যাম বলো 1 বলো। 0 1 0 0 0 0 0 0 0 1 0 0 0 1 double 0 1 minus 1 হুম, 1 0. 1 0 তারপর হচ্ছে 0 1 0 0 1 1 1 0 এক্স্যাক্টলি। এবং আমি যদি বলি করসপন্ডিং কলাম ভেক্টর কোনটা বলতে পারবে? করসপন্ডিং কলাম ভেক্টর এটা এটা এটা, রাইট? তাহলে আমরা এই ম্যাট্রিক্স থেকে আমরা বেসিসও জানলাম এবং আমরা কি করলাম তার কলাম স্পেস অফ এ এবং রো স্পেস অফ এ দুটোর বেসিসে আমরা জানলাম, ডাইমেনশন জানলাম এবং আমরা কি জানলাম, র্যাঙ্ক কিভাবে বের করতে হয় সেটাও জানলাম। তো এখন তুমি চাইলে কলাম স্পেস অফ এর বেসিসটা এভাবে বের করতে পারবা। চাইলে তুমি প্রথম থেকে যদি শুধুমাত্র কলাম স্পেস অফ এর বেসিস আসে তাহলে তুমি ট্রান্সপোজ দিও, আদার ওয়েতেও বের করতে পারবা। লামিয়া, তুমি বোধহয় হ্যান্ড রেজ করেছো, প্লিজ আস্ক মি ইওর কোশ্চেন। না না মিস ভুলে। ওকে, ভুলে। আচ্ছা, তাহলে আমাকে বলো যে মানে মোটামুটি আমি কি তোমাকে এই 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 যা বোঝাতে চেয়েছিলাম এটা বোঝাতে পেরেছি তো না? ইয়েস মিস। আচ্ছা, ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল ম্যাম বলো বলো, নির্দ্বিধায় বলো, কোশ্চেন বলো। ম্যাম আমরা ম্যাম ইচলন ফর্ম করার সময় যে রো এক্সচেঞ্জ করছি ম্যাম তার মানে কি আমাদের করেসপন্ডিং রো পাল্টে যাবে? আমরা রো এক্সচেঞ্জ করি নাই, আমরা করেছি, মানে রো ট্রান্সপোজ করেছি আর কি। হ্যাঁ, রোকে কলামে, কলামকে রো এর পজিশনে নিয়েছি। ওইটা হচ্ছে কলাম না স্পেস বের করা। তুমি কি না ম্যাম ওই ইচলন ফর্ম করার সময় ম্যাম ম্যাম প্রথম আর দ্বিতীয় রোটা ম্যাম এক্সচেঞ্জ করা হয়েছিল। ও আচ্ছা, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আমি আমার প্রয়োজনে করে নিয়েছি, এতে তোমার ডাইমেনশনের বা র্যাঙ্কের বা বেসিসের কোনো অসুবিধা হবে না। ম্যাম করেসপন্ডিং ওই রো আরে বাবা, ওটা কি আমি বোধহয় তোমার কোশ্চেন বুঝতে পেরেছি। আমার যে প্রবলেমটা ছিল, আমি আবার লিখছি এটা। 2 -1 3 1 0 1 0 2 -1 1 1 4, তাই তো? আমি আমার পিভটটাকে এখানে নেওয়ার জন্য আমি এই রোটাকে ইন্টারচেঞ্জ করেছিলাম, কিন্তু এটা কোনো বিষয় না, এটা হচ্ছে আমি সিলন ফর্মে নেওয়ার জন্য যেই ফর্ম দরকার সেটার জন্য করেছি। কিন্তু ফাইনালি এসে তোমার বেসিসটা ধরো এর কি যেন আসলো, আমি তো ভুলে গেছি, লেট মি চেক। এটা আসলে হচ্ছে তোমার 1 1 0 1 0 1 -1 0 0 1 0 0 0 1 0 0। এখন এই হচ্ছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস, এ একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস, এ একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস। তাহলে এদের করসপন্ডিং বেসিস ভেক্টর কারা? এদের করসপন্ডিং ভেক্টর কারা? বেসিস ভেক্টর কারা বলো? সরি, রো 2 ভেক্টর কারা? হ্যাঁ, করসপন্ডিং রো ভেক্টর কারা? 2 -1 3 হ্যাঁ, 1 2 -1 0 3 1 1 0 1 0 2 0 2 1। এখানে এক্সচেঞ্জ কি মাইনাস হলো সেটা তোমার দেখার বিষয় না, অথবা ইসিলন ফর্মে রিডিউস করতে গিয়ে এক্সচেঞ্জ করেছিলাম। কিন্তু তুমি মেইন ম্যাট্রিক্স থেকে দেখবে রো ভেক্টর এবং কলাম, করসপন্ডিং কলাম ভেক্টর কারা, করসপন্ডিং রো ভেক্টর কারা। এটা হচ্ছে আমি জাস্ট বলার জন্য বলছি, যদি ইন কেস তোমাকে কোনো সময়, মানে হুইচ ইজ ভেরি রেয়ার, কখনো বলে যে তুমি করসপন্ডিং কলাম ভেক্টর অথবা রো ভেক্টর লিখো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ইউর ওয়েলকাম।
Anyway, allow me to check something else. Okay, let me show you one more example. So this is our তাহলে তোমরা কি করবে, এই হচ্ছে একটা পিডিএফ। দেখো এখানে যতটুকু আমি বলেছি তুমি এর একটুও বাদ দিতে পারবে না, নট এ সিঙ্গেল পয়েন্ট। এই একটা পিডিএফ, খুবই প্রিসাইসলি লেখা আছে এই একটা পিডিএফ। এখানে আজকে আমি আরেকটা টার্ম বলবো না, সেটা হচ্ছে সলিউশন স্পেস বা নাল স্পেস। এটা আমি নেক্সট দিন বলবো, কারণ একসাথে এত অবজার্ভ করতে পারবে না নেক্সট ক্লাসের লেকচারে। আর তোমাদের আহ, তো এখানে একটু এই সলিউশন স্পেস পার্ট যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে জাস্ট বেসিস, তারপর হচ্ছে তোমার ডাইমেনশন র্যাঙ্ক পর্যন্ত করবে। আর একটা এখানে একটা এক্সাম্পলের পিডিএফ আছে, দেখো এখানে বলা হয়েছে যে একটা 3x3 ম্যাট্রিক্স দিয়ে যে, অথবা এটাই বলি আমরা, এটার র্যাঙ্ক বের করো তুমি। তাহলে আমরা কি করব, প্রথমে ম্যাট্রিক্সটাকে এসিলন ফর্মে রিডিউস করব, রিডিউস করে আমরা কি করব, তার যে সেকেন্ড কেসে এসে লাস্টে গিয়ে দেখবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর কয়টা আছে। এই ম্যাট্রিক্সের জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর আছে তোমার 3টা, এই একটা এই একটা একটা। তাহলে তারা হচ্ছে ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ হচ্ছে কত, 3। তাহলে র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স ইজ 3। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কলাম স্পেস অফ এর বেসিসও হবে 3টা, এই একটা আর এটা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে রো স্পেস অফ এ এর বেসিস আর কলাম স্পেস অফ এ এর বেসিস তারা হচ্ছে সমান, এবং এই যে কমন ডাইমেনশনটা এইটাই হচ্ছে বেসিক্যালি র্যাঙ্ক অফ এ ফলোইং ম্যাট্রিক্স। এই তো এখান থেকেও তুমি এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করতে পারো, রাইট? তো এখানে এডিশনালি এটা দেওয়া আছে। এছাড়া আমি এই যে আরো একটা দুটো প্রবলেম হাতে লিখে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু দেখবে। এই পিডিএফ এ যা আছে সেটা একটু পড়বে। আজকে শুধুমাত্র নাল স্পেসের আইডিয়াটুকু পড়বে না, নাল স্পেসের আইডিয়াটুকু আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি বলবো ক্লাসে। তো এখন আমাকে বলো যে ক্লাস সেকশন 13, 14, 15 তোমরা কি বুঝতে পেরেছো? ইজ দ্য ক্লাস ফিজিবল টু ইউ? Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি তাহলে তোমাদের এই পিডিএফটা, বুঝতে পারছো, সরি এই কি বলে এটাকে, ভিডিওটা, হ্যাঁ লেকচার ভিডিওটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো ফোল্ডারে, লেকচার ফোল্ডারে। তোমরা ওখান থেকে এটাকে দেখে পড়তে পারবে, ঠিক আছে? তাহলে আজকের ম্যাম জন্য কি নিয়ে হ্যাঁ, না অ্যাটেন্ডেন্স নেইনি, কিন্তু আজকে তো প্রেজেন্ট খুবই কম মনে হচ্ছে আমার কাছে। 59 প্রেজেন্ট, হ্যাঁ 59 হলে 3টা সেকশনের জন্য তো কমপক্ষে 120 স্টুডেন্ট থাকার কথা ছিল। আই মিন 50-50। And what do you think? Should I take the presence or not? তোমাদের কি মনে হয়? অনেকেই হচ্ছে জয়েন ছিল, বাট এই যে মাঝে নেটওয়ার্ক ইস্যুর কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। ইয়েস ম্যাম, অনেকবার নেটওয়ার্কের কারণে আপনার হুম। কথা মানে অনেকক্ষণ সাইলেন্ট ছিলেন, আবার আসছেন, মানে লাইক কোহেরেন্স ব্রেক করে হয়ে I see, গিয়েছিল আর কি। I see. তাহলে কি আমার প্রেজেন্টটা নিব নাকি থাকবে প্রেজেন্ট? প্রেজেন্টটা তাহলে না নিলাম নাকি? না, নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা একটা এক্সট্রা মেকআপ ক্লাস, সো প্রেজেন্ট না নিলেও আমার কোনো মানে মানে কোনো একটা অসুবিধা হবে না। সবাই কি বলো তাহলে? তাহলে না নিই না? ওকে, Yes, ma'am, নিয়ে আচ্ছা আজকে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে তোমরা দেখো লেকচার ভিডিওটা দেখো, এরপরে যদি মনে করো যে কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমি তো আছি কাউন্সিলিং আওয়ার, ইউ ক্যান কাম টু মি। আর তাহলে তোমাদের কুইজের তোমাদের সাথে তো আর আমার ক্লাস হবে না, আবার সেই কি বলে একেবারে উইন্সডেতে গিয়ে গিয়ে এক্সাম না। তাহলে আজকে আমাদের কুইজের সিলেবাসটা এই পর্যন্তই থাকলো। আমি হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমে যে ডিক্লারেশন দিয়েছিলাম ওখানে একটু এডিট করে দিব না, নাল স্পেসটা বাদ থাকলো, হ্যাঁ নাল স্পেসটা আপাতত অফ রাখলাম। ওকে বাচ্চারা, ক্যান আই লিভ? মিস, আমাদের জি অ্যাসাইনমেন্ট মিস। অ্যাসাইনমেন্ট আপলোড হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ, কতদিন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আজকে রাতে যদি পারি দিব, না হলে কালকে তুমি অবশ্যই পাবে, অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আচ্ছা মিস, সেকশন 10 এও কি তাহলে নালিতে থাকবে না? হুম, সেকশন 10 এর জন্য তো আমাদের কুইজের জন্য বই আছে কুইজের হাতে জন্য না। সেকশন 10 এর জন্য তোমার ইয়েস ম্যাম, একটা ক্লাস আমরা সানডেতে একটা ক্লাস পাবো, তো সেখানে আমি নাল স্পেস ইজিলি তোমাদের পড়াতে পারবো। আপাতত বেসিস ডাইমেনশন পর্যন্ত পড়ো, তারপরে নাল স্পেস দেখা যাক, হ্যাঁ।
আছে না। ওকে বাচ্চারা, আর কোনো কোয়েরি আছে? না থাকলে আমি ক্লাসটা লিভ করতে চাই। Can I? Yes, ma'am. Okay, bye bye everyone. Bye bye. Take care everyone.